নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। পেছনে দলের সমর্থন না থাকলে যিনি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের নির্বাচনেও জামানত বাঁচাতে পারতেন না, সেই সুখেন্দু শেখর রায় তৃণমূলের সমর্থনে রাজ্যসভার সাংসদ, যিনি ঘরে বসে বসে চিমটি কাটছেন। দলের এখনকার স্ট্যান্ড মনে ধরছে না, পদত্যাগ করুন, তারপরে শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে বসে প্রতিবাদ করুন, কে বারণ করেছে? কিন্তু ওই যে নিজে নীতি নৈতিকতার ধার ধারেন না, অন্যকে নৈতিকতার পাঠ পড়াতে চান। এরকম আরো অনেক আছে। কর্মক্ষেত্রে মহিলা সাংবাদিকরা ছিলেন কোট আনকোট টাইম পাস মামনি, তিনি এখন গুরু ঠাকুর, যারা নিজেরা বসে কথা বললে প্রতিটা শব্দে, হ্যাঁ প্রতিটা শব্দে বাছা বাছা খিস্তি দেবার জন্য বিখ্যাত। সে সমস্ত গালাগালির প্রত্যেকটা নারী আর নারীর অঙ্গ নিয়ে তারা পাঁচমাথার মোড়ে প্রতিবাদে, প্রতিশোধে, প্রতিরোধে ব্যারিকেড গড়ে তোলার কথা বলছেন। হিপোক্রেসি আমাদের সমাজের অঙ্গ। ঝুল ঝাড়ার মতো হিপোক্রেসি ঝাড়ার যদি কোনো যন্ত্র থাকতো, তাহলে প্রতিটা মানুষের কেজি কেজি হিপোক্রেসি ঝাড়ার পরেও থেকে যেত বেশিরভাগটাই। আবার এটাও সত্যি, আন্দোলনে নেমেছেন বহু এমন মানুষ যারা সত্যিই আলোড়িত, যারা সত্যিই কষ্ট পাচ্ছেন, যারা এক নৃশংস ধর্ষণ আর হত্যার বিচার চাইছেন। সব মিলিয়ে এই আন্দোলনের তিন ভাগ। প্রথম ভাগ বারবার মানুষের প্রত্যাখ্যানের পর হতাশ, হঠাৎ দেখতে পেয়েছেন আশার আলো, তাদের জান কবুল চেষ্টা হয় ঘুরে দাঁড়ানোর নয় গদিতে বসার। দুই হলেন সেলফি, গ্রুপি, চলো যাই রাত জাগি, আমিও পথে ছিলাম, বিভিন্ন চাহিদা না মেটার খিদে নিয়ে হঠাৎ এক সামাজিক আন্দোলনের ডেকোরেটিভ পিস। আর শেষ গোষ্ঠী ওই যে সত্যি কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, বিচার চাইছেন, পথে নেমেছেন। আপনি এই তিন ভাগের কোন ভাগে তা আমি বলার কে? আপনারা নিজেরাই ঠিক করুন। কিন্তু এসবের মধ্যে ওই অধুনা বিদ্রোহী সুখেন্দু শেখর রায় নিজেকে যথেষ্ট শিক্ষিত এবং প্রতিবাদী হিসেবে প্রমাণ করার জন্যই কখনো মিছিলে যাচ্ছেন, কখনো বাস্তিল দুর্গের কথা বলছেন। আবার সেদিন দেখলাম আর্টিকেল 21 সংবিধানের মৌলিক অধিকারের কথা বলেছেন। আজকের আলোচনার সূত্রপাত ওইখান থেকেই। হ্যাঁ, সংবিধান আমাকে ফ্রিডম অফ স্পিচ দিয়েছে, আমাকে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে সাংবিধানিক অধিকার দিয়েছে। আছে তো এইসব অধিকার, কিন্তু ওই সংবিধানেই নাগরিকের কিছু দায়িত্বের কথাও লেখা আছে। আর সংবিধানেরও বাইরে কিছু নৈতিক দায়িত্বের কথা আমরা সবাই জানি। তো সুবিধাবাদী ধান্দাবাজারা কখনোই সেই নৈতিক দায়িত্বের কথা বলে না, বলবেও না। কাজেই তৃণমূলের সমর্থনে রাজ্যসভাতে গেলেন। আজ যদি সেই দলের কাজ পছন্দ না হয়, তাহলে ওই পদটা ছেড়ে জ্ঞান দিন স্যার, এ কথা বলার কোনো মানেই হয় না। এসব ক্ষেত্রে কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো গোত্রের লোকজনেরাই এসব করেন। কিন্তু ওই সংবিধান, আপনার কথা বলার অধিকার আছে, নিজের ভাবকে প্রকাশ করার মৌলিক অধিকার তো আপনাকে সংবিধান দিয়েছে। কিন্তু তা কি নিরঙ্কুশ? আপনি যা খুশি তাই বলতে পারেন নাকি? আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনার ইচ্ছে মতন কথা বলতে পারেন না। সংবিধানে তেমন নিরঙ্কুশ অধিকারের কথা বলা নেই। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি আন্দোলন করবেন, করুন না, তা যেন অন্যের অসুবিধার কারণ না হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটাই হলো সংবিধানের সেই জাস্টিফাইড রেস্ট্রিকশন। অধিকার দেওয়া আছে, কিন্তু তার কিছু যুক্তি সম্পন্ন বিধি নিষেধও আছে। আপনার মনে হলেই আপনি 10 জনে মিলে মাঝরাতে গিলেলে গিলেলে নৃত্য করতে পারেন না। কিন্তু এরকম একটা ঘটনার প্রতিবাদ নিশ্চয়ই হবে, কিন্তু সেই প্রতিবাদও একটা সময়ের পরে আপনাকে করতে হবে ওই জাস্টিফাইড রেস্ট্রিকশনকে মাথায় রেখে। এক ধর্ষণ, এক হত্যার পরে রাজ্যের পুলিশ তদন্ত শুরু করে। তারা কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে একজনকে দোষী হিসেবে চিহ্নিত করে ধরেছে। কিন্তু সরকারের মাথায় থাকা মুখ্যমন্ত্রীর কিছু কথায়, কিছু পদক্ষেপে, প্রশাসনের কিছু পদক্ষেপে মানুষের মনে হয়েছে যে ফাউল গেম চলছে। আমাদের তিলোত্তমার ওপর ঘটে যাওয়া ঘটনার বিচার হচ্ছে না, সঠিক বিচার হচ্ছে না। এরকমটা হওয়া অস্বাভাবিক নয়। কাজেই তদন্তের ভার গেল সিবিআইর কাছে। কলকাতা পুলিশ রাজ্য সরকারের নির্দেশ মেনে চলে, এটাই সাধারণ ধারণা। ঠিক সেরকম সিবিআই যে দিল্লির মোদি শাহের নির্দেশ মেনে চলে বা চলবে, তাও তো সবাই জানেন। কিন্তু সুপ্রিম কোর্ট এবং সিবিআইয়ের কাছে মামলা যাওয়ার পরে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও মানুষজন মনে করলেন বিচার মিলবে।
বেশ, এবং তারা প্রত্যেকেই বিচারটা চাইছেন শ্যামবাজারের মোড়ে, ধর্মতলায়, যাদবপুরে। এখানেই জাগতে রহো, রাত জাগা দুটি চোখ বিচারের অপেক্ষায়। এখন প্রশ্ন হলো, সিবিআই এই ধর্ষণ আর হত্যা মামলাতে ঠিক কি তদন্ত করবে? 1, ধর্ষণ খুন কে বা কারা করেছিল? 2, যদি কেউ বা কারা ধর্ষণ আর এই খুনের প্রমাণ লোপাট করার চেষ্টা করে থাকেন, তাহলে ঠিক কি কি প্রমাণ লোপাট হয়েছে, আর কারা কারা সেই প্রমাণ লোপাটে সাহায্য করেছে, অংশ নিয়েছে, তাদের চিহ্নিত করা। জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় নাকি অসুস্থ, তাই 5 তারিখে আদালতে বসেননি। কবে বসবেন? 9 সেপ্টেম্বর। মানে ট্রেন একদম ঠিকঠাক লাইনে তার নিজের ছন্দে চলা শুরু করেছে। 9 তারিখ, 1 মাস পরে আমাদের আবেগ, আমাদের ন্যায়ের জন্য অঙ্গীকার, আমাদের পবিত্র ক্রোধ ইত্যাদির এক অগ্নি পরীক্ষার শুরুয়াত। যারা এই আগুনে নিজেদের রুটি সেঁকে নিতে চান, সেই রুদ্রনীল ঘোষ বা শুভেন্দু অধিকারী বা অধীর চৌধুরী বা মোহাম্মদ সেলিমের কথা বাদ দিলাম, তারা সাঁঝা চুলাতে রুটি সেঁকে খান আজ নয় বহুদিন। কিন্তু সব মানুষ, সব প্রতিবাদীরা তো তেমন নয়। তাদের এই অগ্নি পরীক্ষা পার করতে হবে দাঁতে দাঁত চেপে। লড়ে যান, এই লড়াই জিততে হবে, কিন্তু সেখানেও তো ক্যাভিয়েট আছে। কারা আছে আপনার পাশে? তারা 5th কলামিস্ট নয় তো, ভিড়ে মিশে থাকা নেকড়ে বা হায়না? মন্দার বোস জানতেন না চায়না ছাড়া আমাদের দেশেও হায়নারা আছে? নাকি নারী অবমাননার বিরুদ্ধে লড়াই হচ্ছে, নাকি জেন্ডার ইকুয়ালিটির লড়াই হচ্ছে? তাহলে এই জানোয়ারেরা কারা, যারা এক অভিনেত্রী যিনি সেই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে গিয়ে হাজির হয়েছিলেন ওই প্রতিবাদ মঞ্চে, তার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল? কারা এরা? আন্দোলন কি কারোর বাবার সম্পত্তি নাকি? আন্দোলনের ঠিকাদারি নিয়েছে কে? ওই শ্যামবাজারের এক জায়গায় ছবি দেখুন, এক দলের পতাকা সম্মিলিত করতালি দিয়ে পোড়ানো হচ্ছে, এবং এরপরে প্রতিক্রিয়া হয়নি। এটাই তো অস্বাভাবিক। তার মানে এই পবিত্র ক্রোধের পাশেই রয়েছে সেই হায়নারা, যাদের এজেন্ডা আলাদা, যা শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন। মুখ্যমন্ত্রী কুর্সির জন্য মুখ থেকে লাল পড়ছে আর ভাবছেন, আহা, কেন এই পতাকা জ্বালার সঙ্গে সঙ্গে কিছু মাথা গরম তৃণমূলীরা ঢুকে পড়ল না? আহা, তারপরে তো মমচিত্তে নিতে নিতে ডাডাডা থই থই, কিন্তু হয়নি। হ্যাঁ, 14 তারিখে বাংলার 350-এর মতো জায়গাতে হয়েছিল রাত দখলের জমায়েত। 4 তারিখে সেটা কমে 130টার মতো জায়গাতে হয়েছে। কমেছে, কিন্তু প্রতিবাদ চলছে। খুব সামান্য একটা জায়গাতে মাথা ভাঙায় একটা ঘটনা ছাড়া কোনো ঘটনা নেই। এই বিরাট আন্দোলনের বর্ষামুখে আছেন জুনিয়র ডাক্তারেরা। এই ডাক্তারেরা দেখেছেন তাদের এক সহকর্মীর ক্ষত বিক্ষত দেহ, দেখেছেন ধর্ষিতা মৃতা তাদের বন্ধুকে। কাজেই তারাই যে থাকবেন এই আন্দোলনের পুরো ভাগে, তা তো স্বাভাবিক। এবং এক হঠাৎ ঘটে যাওয়া ঘটনার প্রতিক্রিয়া তো স্বরলিপি মেনে হয় না, কোনো ক্ষেত্রেই হয়নি, এখানেও হয়নি। তারা বন্ধ রেখেছিলেন তাদের কাজ, তারপর তদন্ত গেছে সিবিআইয়ের কাছে, মামলা গেছে সুপ্রিম কোর্টে, আরজি করে এসেছে সিআইএসএফ, তারা রাজপথে নেমেছেন, আন্দোলন করেছেন। প্রতিটা প্রতিষ্ঠান থেকে তাদের এবার কাজে ফিরুন বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্ট বলেছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে, তারা ফিরছে না। আচ্ছা, কারা এই জুনিয়র ডাক্তার? তারা এই স্বাস্থ্য ব্যবস্থায় কতটা গুরুত্বপূর্ণ? আসছি সে কথা একটা বিরতির পরে, সঙ্গে থাকুন। এই জুনিয়র ডাক্তারেরা কিন্তু ইন্টার্ন নয়, তারা হলেন ট্রেনি। এনারা কন্ট্রাক্ট বেসিসে চাকরি করেন, এনাদের কেউ ডেকে আনেননি, এনারা আবেদন করার পরে এনাদের এই চাকরি দেওয়া হয়েছে। যারা পোস্ট গ্র্যাজুয়েট করছেন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল মোতাবেক, তারা পুরো 3 বছর ক্লিনিক্যাল কাজ না করলে কমপ্লিশন সার্টিফিকেট পাবেন না। বছরে ছুটি 15 দিন, দরখাস্ত করতে হয়। কমপ্লিশন সার্টিফিকেট না পেলে পরীক্ষা দিতে পারবেন না। তারা ধর্মঘট করছেন, সইও করছেন। জানতে চাইছি, 3 বছরের চুক্তিতে এদের বেতন যথাক্রমে 42,000, 52,000 ও 74,000 টাকা। 1986 সালে যা ছিল 500, 550, 650 টাকা। সিনিয়র ডাক্তাররা 4 থেকে 5 ঘন্টার বেশি কোথাও থাকেন না, তারা অনেকেই বেশ বয়স্ক। এই জুনিয়র ডাক্তারেরা রোগীকে পরীক্ষা করে তার যাবতীয় অসুবিধে বুঝে নিজের এক সিদ্ধান্ত সিনিয়রকে জানান, সিনিয়ররা সেটাকে বহাল রাখেন বা কখনো কখনো পরিমার্জন করেন।
তাছাড়া এই সিনিয়রদের অনেকের বাইরে চেম্বার আছে, সেখানে রোগী দেখার তাড়া থাকে, এনারা খানিকটা স্পেশালিস্টের ভূমিকা নেন। একটা কথা শুনছি যে জুনিয়র ডাক্তারেরা থাকছেন না, সিনিয়ররাই সব সামলে নিচ্ছেন। তাহলে এই বিশাল সংখ্যক জুনিয়র ডাক্তারদের রাখা হয় কেন, কোন কারণে? আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থায় জুনিয়র ডাক্তারেরা একটা বিরাট ভূমিকায় আছেন। তাদের ধর্মঘটের ফলে কি হচ্ছে? শুধু জরুরি বিভাগে কিছু রোগী দেখা হচ্ছে, তাও অনেক কম, ভর্তি হচ্ছে না, অপারেশন বা ক্রিটিক্যাল ডেলিভারি হচ্ছে না। কলকাতার সব মেডিকেল কলেজে প্রায় 10,000 শয্যা আছে, তার মধ্যে 8,500টা খালি। এখনো পর্যন্ত 7,000 অস্ত্রোপচার বাতিল হয়েছে, তারা গেছেন বেসরকারি নার্সিংহোমে। জুনিয়র ডাক্তারেরা নাকি টেলিমেডিসিন চালু করেছেন। বলে রাখি, টেলিমেডিসিন হাসপাতালে চিকিৎসার বিকল্প নয়, করোনার সময় বিশেষ পরিস্থিতিতে বা দুর্গম এলাকায় চলতে পারে। এখানে রোগী দেখা, রক্ত পরীক্ষা, এক্স-রে, ক্রিটিক্যাল রোগী, ট্রমা, স্ট্রোক, হার্ট অ্যাটাক সবকিছুরই চিকিৎসা সম্ভব নয়, এবং সেক্ষেত্রে ওষুধ কিনে খেতে হবে। গরিব মানুষেরা হাসপাতালে আসে ফ্রি ওষুধের জন্য, এমনকি পিজির পাশে ট্রমা কেয়ার সেন্টারেও রোগী ভর্তি হচ্ছে না। 1 থেকে 8ই আগস্ট এসএসকেএমে মোট অপারেশন হয়েছিল প্রায় 1000, কিন্তু 9 থেকে 16 আগস্ট সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 380। আরজি করে সেই হিসেব 556 বনাম 212, মানে 556টা হয়েছে 212টা। তাহলে সেগুলো কি হচ্ছে না? তাহলে কোথায় হচ্ছে বলছি। তার আগে শুনুন, আরজি করে আউটডোরে রোগী কমেছে 70%। এই রোগীরা যাচ্ছেন, মানে যাদের সামান্য ক্ষমতা আছে বাঁচার জন্য ঘটি বাটি বেচে, তারা যাচ্ছেন প্রাইভেট নার্সিংহোমে, যেখানকার ডাক্তারবাবুরা আদর্শবান। 1,500-2,000 টাকা ফিজ নিয়ে রোগী দেখার পরেও সমাজ ও দেশের স্বার্থে ইউটিউবে রাজনীতি চর্চা করে থাকেন। কাজে এই সুযোগে ব্যবসা বেড়েছে নার্সিংহোম ও কর্পোরেট হাসপাতালে। বাংলাদেশে রোগী আসা বন্ধ। বুম ইন ডিসগাইজ, এক ধর্ষণ আর হত্যা তাদের অভাব মিটিয়ে দিচ্ছে। সব মিলিয়ে এই আন্দোলনের মূল ইস্যুতে সবাই একমত হলেও আন্দোলনের আজকের চেহারা ক্রমশই এক নৈরাজ্যের দিকে চলেছে। ডাক্তারবাবুরা কাজে যোগ দেবেন না, রাস্তা অবরোধ করে রোজ আন্দোলন চলবে, বিচার হচ্ছে সুপ্রিম কোর্টে, তদন্ত করছে সিবিআই, আর আন্দোলন হবে এই কলকাতায়। সাধারণ মানুষের কোনো অধিকারই কি তাদের অধিকার নয়? সেই মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষজনদের কত নানান আমোদের ব্যবস্থা আছে, আন্দোলন সেরেই চলে যাবেন মলদ্বীপ। কিন্তু পুজোর ওই 4টে দিন যে রোলের দোকান দেয় তার মুখ কালো, হাতিবাগান গড়িয়াহাটের হকারদের মুখ কালো। তাদের অধিকার নয়। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।